আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আজকে আমরা 33তম লেকচারে হাজির হলাম। সো আমাদের বিশাল বড় অর্গানিক কেমিস্ট্রির জার্নিটা আস্তে আস্তে শেষ হচ্ছে। সো 33তম লেকচারে তোমরা নিশ্চয়ই জানো, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা রেজোনেন্সটা আরও 2টা ক্লাসে আলোচনা করব। ওকে, সো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফেনল নিয়ে, আজকে আলোচনা করব এমিন নিয়ে। সো এটা কোশ্চেন নাম্বার 2, আর এর আগের ক্লাসে কিন্তু ছিল কোশ্চেন নাম্বার 1, যেটা ফেনল এর OH মূলক কেন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আর এটা হচ্ছে এনিলিনের এমিন মূলক, মানে এনিলিনের এমিন মূলক কেন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, সেটা আলোচনা করব। এবং সেটা নিয়ে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও এনিলিনের নাইট্রেশন কেন মেটা অবস্থানে ঘটে। প্রশ্ন হচ্ছে আমরা এনিলিন চিনি না, তাই না? আচ্ছা, এখানে 2টা কোশ্চেন দেওয়া আছে। কয়টা কোশ্চেন? 2টা। যেমন কোশ্চেন নাম্বার 1 একটা হচ্ছে এমিন মূলক কেন অর্থপ্যারা নির্দেশক, এমিন মূলক কেন অর্থপ্যারা নির্দেশক, এটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং আরেকটা জিনিস আলোচনা করতে হবে যে অর্থপ্যারা নির্দেশক হওয়ার সত্ত্বেও এমিন মূলক, এটা এমিন মূলক কেন, মানে এমিন মূলকের নাইট্রেশন কেন, নাইট্রেশনটা কেন মেটা অবস্থানে ঘটে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, তার আগে কোনো কথা ছাড়া আমরা একটা কাজ করি, আমরা আনসার যখন লিখবো, সো বেসিক্যালি আমরা রেজোনেন্সের কাঠামোটা কিন্তু নিচে লিখবো, তবে আমরা আগে রেজোনেন্স নিয়ে একটু আলোচনা করি। সো রেজোনেন্স আলোচনা করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে বলয় আঁকতে হবে। কয়টা? একটা গেল, 2টা গেল, 3টা গেল, 1টা 2টা 3টা, 4টা গেল, 5টা গেল। কয়টা গেল? 5টা গেল। সো 1টা 2টা 3টা 4টা 5টা গেল। দেখো, খেয়াল করে, আমি আগে বলেছিলাম তুমি ডান হাত দিয়ে লিখো, আজকে কিন্তু শর্টকাট দেখাবো। আবার তুমি ডান হাত দিয়ে লিখো, তার এটা অপোজিট। সো 1-এর অপোজিট হচ্ছে 5, তাই না? 2-এর অপোজিট হচ্ছে 4। শেষ, কিছু ছিল না এটা। আচ্ছা, এরপরে দেখো উপরে কি আছে, এমিন মূলক। এমিন মূলক হচ্ছে এটা NH2। ওকে, এমিন মূলকের কাছে লোন পেয়ার, OH মূলকের লোন পেয়ার ছিল 2 জোড়া, এমিন মূলকের লোন পেয়ার আছে 1 জোড়া। ওকে, সো 1 জোড়া লোন পেয়ার অবভিয়াসলি সে দিয়ে দিবে। সো দিয়ে দিলে এই জায়গায় ডাবল বন্ড চলে আসছে, ডাবল বন্ড চলে আসছে। সো এই জায়গায় আমরা NH2 দিব। আচ্ছা, সো এই জায়গায় যদি ডাবল বন্ড যদি চলে আসে, তাহলে তার কাছে অলরেডি কার্বনের হাত 4টা ফিল আপ ছিল, এখন তাকে আরেকটা হাত দেওয়া হচ্ছে, মানে সে তার হাত কয়টা হয়ে যাবে? 5টা হাত হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে কার্বন এরকম ছিল, এরকম ছিল, এরকম বলতে এরকম ছিল, এরকম ছিল, আর এখানে উপরে হচ্ছে NH2, উপরে NH2, আর এখানে 2টা 3টা 4টা হাত। এখন তাকে যখন এক্সট্রা যখন একটা হাত দেওয়া হবে, 5টা হাত হয়ে যাবে, সে নিতে পারবে না। সে কি করবে? এই হাতটা পাশের কার্বনকে দিয়ে দিবে। দিয়ে দিচ্ছে, দিয়ে দিছে, এই হাতটা পাশের কার্বনকে দিয়ে দিবে, দিয়ে দিছে। আচ্ছা, এটা তো সঞ্চালনশীল ইলেকট্রন, এটা ঘুরবে। সো ঘুরলে আবার এই জায়গায় 5টা হাত হয়ে যাবে না? দেখো, জিনিসটা হচ্ছে এরকম, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। সো সে যখন দিচ্ছে এই জায়গায় আসবে মাইনাসটা, আসছে। আবার সে যখন এটা মাইনাসটা হচ্ছে কি, সঞ্চালনশীল ইলেকট্রন, সে হচ্ছে ঘুরতে চায়, সে ঘূর্ণনশীল, সে আবার এখানে দিয়ে দিবে। সে এখানে দিয়ে দিলে এখানে 2টা হাত হয়ে যাচ্ছে। কার্বন অলরেডি হাইড্রোজেন একটা হাত নিছে, 8টা হাত এখানে, 8টা হাত এখানে, এখানে বলতে এখানে ডাবল বন্ড হলো আর কি। সো দেখো ডাবল বন্ড হলো। সো 1 2 3 4 5, 5টা হাত হয়ে যাবে। সো এটা কখনো পসিবল না, কখনো কি পসিবল হবে না। তো সেক্ষেত্রে সে এক্সট্রা হাতটা সে নিতে পারবে না। সে কি করবে? এই হাতটা যখন এখানে, যখন এই হাতটা যখন চলে আসবে, এই হাতটা সে পাশের কার্বনকে দিয়ে দিবে। এবং এটা আবার ঘুরবে কেন? কারণ এটা সঞ্চালনশীল ইলেকট্রন, এই যে ঘুরছে, ঘুরে এই জায়গায় আসছে, দেখছো? আসছে না? ঘুরে এই জায়গায় আসছে। সো এই জায়গায় আসলে তখন এখানে যখন হচ্ছে হাতটা এক্সট্রা আসবে, মানে এখানে বলতে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, মানে এখানে আমি একটা C দিলাম, দেখো, তিন 4 5 6। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, এই জায়গায় হচ্ছে কি ছিল আগে, আমি তো ডাবল বন্ড এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এটা আমি এখানে এগুলো মুছে দিব, এরকম ছিল না? ওকে ওকে, খেয়াল করে দেখো, এটা যখন এখানে আসবে তখন এই কার্বনের, খেয়াল করে দেখো, এই কার্বনের, দেখো এই কার্বনগুলোর হচ্ছে 5টা হাত হয়ে গেছে। অর্থাৎ এটা যখন এখানে আসবে, এই কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে।
তখন সে কী করে, মানে এই কার্বনের 5 হাত হয়েছে, তখন সে কী করে, সে পাশের কার্বনকে দিয়ে দিবে, এই যে দিয়ে দিছে। আবার এটা হচ্ছে ঘুরতে থাকবে, কেন? কারণ সে সঞ্চালনশীল ইলেকট্রনশীল এবং এখানে ডাবল বন্ড থাকে না, সব জায়গায় ডাবল বন্ড আছে, NH2। একটা জিনিস মাথায় রাখবা, সব জায়গায় একটা পজিটিভ চার্জ এখানে বসাতে হবে। কেন পজিটিভ চার্জ বসাতে হবে? কারণ ইলেকট্রন চলে গেছে। পজিটিভ চার্জ এখানে বসাতে হবে কারণ ইলেকট্রন চলে গেছে। সো NH2 দিলাম। আচ্ছা, এখন এখানে যখন হাতটা আসবে তখন এই কার্বনের অলরেডি 4টা হাত হয়েছে না, এই কার্বনের এখানে যখন একটা হাত আসবে তখন তার 5টা হাত হয়ে যাবে। সে কী করবে? নিতে পারবে না, লোড নিতে পারবে না, সে পাশের জনকে দিতে পারবে না, বলতে সে যার থেকে নিচ্ছে তাকে আবার হাতটা দিয়ে দিবে। তো এখানে হচ্ছে যেই লাউ সেই কদু হয়ে গেছে, অর্থাৎ আমি মানে এখানে আসলে কোনো কাজই হয় নাই, আমি যার থেকে নিলাম তাকে আবার দিয়ে দিলাম। বাট এখানে রেজোনেন্স হয়েছে, এটাকে বলা হচ্ছে মেইনলি কি? রেজোনেন্স। রেজোনেন্স মানে কি জানো? অনুরণন, অর্থাৎ পাইরেটনগুলো ঘুরতে থাকবে। পাইরেটনগুলো ঘুরতেছে কিনা বলো? অবশ্যই ঘুরতেছে। সো ঘূর্ণনের ফলে তারা কি করছে জানো? 2, 4 এবং 6 নং অবস্থায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে ফেলছে, মানে হ্রাস করছে। হ্রাস করছে নাকি বৃদ্ধি করছে? বৃদ্ধি করছে। সো ইলেকট্রন ঘনত্ব কি করছে? বৃদ্ধি করছে। ইলেকট্রন ঘনত্ব কি করছে বলো? বৃদ্ধি করছে। আমি এটা মুছে দিচ্ছি। ইলেকট্রন ঘনত্ব কি করছে? বৃদ্ধি করছে। সো বৃদ্ধি করে লাভটা কি হলো বলো? লাভটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটাই হলো যে পরবর্তী প্রতিস্থাপক যারা আসবে, হ্যাঁ, তাদেরকে সে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দিবে। পরবর্তী প্রতিস্থাপক যারা আসবে তাদেরকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করবে। যেমন ব্যাখ্যাটা আমি লিখে দিচ্ছি, সবাই ব্যাখ্যাটা লেখো। ব্যাখ্যাটা খুবই সিম্পল। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো যে এমিন মূলকে আমি একসাথে লিখে দিচ্ছি। এমিন মূলকে এক জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে। এই এক জোড়া মুক্ত ইলেকট্রন সে বেনজিন বলে ঠেলে দেয়। এই এক জোড়া মুক্ত ইলেকট্রন সে বেনজিন বলয়ে ঠেলে দেয়। লিখছো? বেনজিন বলয়ে ঠেলে দেয়। আরে ভাই, এগুলো আসলে এই ক্লাসগুলো করার পর কারো যদি কঠিন লাগে, আসলে আমার পড়ানো ছেড়ে দেওয়া উচিত, কারণ আমি জিনিসটা সিম্পলি বোঝাতে পারিনি। আমার কাছে লাগতেছে এর থেকে সিম্পলি, মানে সিম্পল বিষয়টা হয় না। আমি এটা বলবো না যে এর থেকে সিম্পলভাবে কেউ বোঝাতে পারবে না, পারবে। যেমন আমার টিচাররা পারবে, যারা আমার গুরু যারা আছেন তারা পারবে। আমার থেকে 10 বছরের সিনিয়র, 20 বছরের সিনিয়র বা 5 বছরের সিনিয়র, তারা খুব সিম্পলভাবে বোঝাতে পারবে, পারতেও পারে। বাট এখন এই মুহূর্তে আমার কাছে লাগতেছে যে এটা সবচেয়ে সিম্পল। ওকে, এই আমার লাগতেছে। এখন বাকিটা আসলে ডিপেন্ড করে, যাই হোক, অডিয়েন্সের উপরে। এই এক জোড়া মুক্ত ইলেকট্রন সেই বেনজিন বলে ঠেলে দিছে। আচ্ছা, যখন ঠেলে দিবে তখন সেখানে অনুরণন স্টার্ট হবে আগের মতো, একদম ফেনলের মতো। বেনজিন ইলেকট্রন ঠেলে দেয়, তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। শেষ। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এতটুকু লেখা হবে? আচ্ছা, ভেরি গুড। এখন আমি চিন্তা করি, বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, অর্থাৎ 2, 4 এবং 6 নম্বর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। সেজন্য অ্যানিলিনের এমিন মূলকটা অথবা এমিন গ্রুপটা অর্থ প্যারা নির্দেশক। সেজন্য লিখে এখানে আরেকটা কথা লিখবা, ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। সেজন্য অ্যানিলিনের অর্থ প্যারা
অর্থাৎ এনিলিনের এমিনমূলক এনিলিনের অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এনিলিনের এমিনমূলক অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও এনিলিনের নাইট্রেশন কেন মেটা অবস্থানে ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা, নাইট্রেশন কেন মেটা অবস্থানে ঘটে সেটা একটু ব্যাখ্যা করতেছি। নাইট্রেশন কেন মেটা অবস্থানে ঘটে, রিজনটা কি? আচ্ছা, এনিলিনের এমিনমূলক, আচ্ছা এনিলিন মানে কি একটু আগে আলোচনা করে। এনিলিন মানে হচ্ছে বেনজিন বলয়ের উপরে যখন এমিনমূলক থাকবে সেটাকে বলা হচ্ছে এনিলিন। এটা পড়াবো। আচ্ছা খেয়াল করে দেখো। সো নাইট্রেশনটা কি দেখো, এনিলিনের এমিনমূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এই নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে কারণ 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 এনিলিনের যখন নাইট্রেশন ঘটে, খেয়াল করে দেখো, এনিলিনের যখন নাইট্রেশন ঘটে তখন এনিলিন লিখে দিচ্ছে এটা গাঢ় সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গাঢ় সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। গাঢ় সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম আয়ন বা আমি ইংলিশে লিখতেছি এনিলিনিয়াম লবণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো? লবণ উৎপন্ন করে। এই এনিলিনিয়াম লবণ মেটা নির্দেশক হওয়ায় এনিলিনিয়াম লবণ মেটা নির্দেশক হওয়ায় যখন এর পরবর্তী নাইট্রেশন ঘটে তখন তা মেটা অবস্থানে ঘটে। তখন তা মেটা অবস্থানে ঘটে। এই জন্য এনিলিনের এমিনমূলক অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এর নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। এখন আসো বিক্রিয়াটা কি। সো বিক্রিয়াটা আমি এখানে স্টার্ট করছি। এখানে দেখা যাচ্ছে কিনা একটু দেখি। ওকে দেখা যাচ্ছে। আমি একটু এখানে লিখতেছি, দেখো বিক্রিয়াটা হচ্ছে খুবই সিম্পল। আমি রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি। সো খেয়াল করে দেখো, এটা হচ্ছে এনিলিন, এটা হচ্ছে কি এনিলিন। কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে এনিলিন। ওকে আচ্ছা, এই এনিলিনটা কার সাথে বিক্রিয়া করবে? নাইট্রিক অ্যাসিডের সাথে, এবং কনসেন্ট্রেটেড H2SO4 থাকবে। মিলে কি হচ্ছে খেয়াল করে দেখো, মিলে হচ্ছে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম আয়ন, এটা হচ্ছে পজিটিভ চার্জ। এটা আমি একটু এভাবে লিখতেছি। এটা হচ্ছে কি পজিটিভ, এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এই এনিলিনিয়াম আয়নটা হচ্ছে একটা মেটা নির্দেশক, যার কারণে এটা যখন নাইট্রেশন ঘটে তখন সেটা মানে পরবর্তীতে আবার যখন নাইট্রেশন ঘটে তখন সেটা মেটা অবস্থানে ঘটে। কিভাবে মেটা অবস্থানে ঘটে? এই জায়গায়
আর এনএলিয়াম আয়ন হচ্ছে একটা ক্ষার, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ক্ষার। এই ক্ষারের কাজটা হচ্ছে কি করে জানো? এনএলিয়াম আয়ন হলো হচ্ছে ক্ষার, ক্ষারের কাজটা হচ্ছে সে কি করে, সে নর্মালি ক্ষারের কাজটা কি বলো, সে নর্মালি হচ্ছে নর্মালি কি করে, সে ক্ষারের কাজটা হচ্ছে সে ইলেকট্রন প্রদান করে, হ্যাঁ সে ইলেকট্রন প্রদান করে। সো এনএলিয়াম আয়নটা কি করে খেয়াল করে দেখো, এখানে এইচটা হচ্ছে বেরিয়ে যাবে, একটা এইচ বেরিয়ে যাবে, ওই এইচটা বের হবে কেমনি খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো নর্মালি হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে তুমি যদি বিয়োজন করো একটা OH মাইনাস পাবা, আর এটাকে তুমি বিয়োজন করলে NO2 পাবা, ওকে। আচ্ছা, একটা এইচ এখান থেকে বের হয়ে OH এর সাথে বিক্রিয়া করবে, মিলে কি হবে বলো, পানি। আর NO2টা হচ্ছে এখানে রিপ্লেস করবে, NO2 এখানে কি করবে, রিপ্লেস করবে, ওকে। NO2 হচ্ছে আসলে এখানে ক্ষার নিয়ে কোনো কথা নাই, এখানে মেইনলি কথা হচ্ছে H প্লাস বেরিয়ে যাবে, H প্লাসের জায়গায় ডুববে কে, মানে H প্লাসটা বেরিয়ে NO2টা প্রবেশ করবে, মানে NO2 হচ্ছে পজিটিভ, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। H প্লাস বের হচ্ছে না এখান থেকে, H প্লাসটা বের হয়ে OH এর সাথে বিক্রিয়া করে কি হবে, পানি হবে। H প্লাস আর OH মাইনাস কি হবে মিলে বলো, পানি হবে। এখানে এনএলিয়াম ক্ষার সেটা নিয়ে কথা আসবে না, আমি এটা মুখে স্লিপ অফ টাঙে বলে ফেলছি। এখানে মেইনলি কথা হচ্ছে H প্লাসটা বের হবে, OH এর সাথে মিলে পানি, আর NO2 প্লাসটা হচ্ছে কোথায় ঢুকবে, মেটা অবস্থানে ঢুকবে। কেন? কারণ এনএলিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ, মানে এই এনএলিয়াম আয়নটা মানে NH3 প্লাস আয়নটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ, এবং এটাকে বলা হচ্ছে মেটা নাইট্রো এনিলিন। মেটা নাইট্রো এনিলিন শেষ। আচ্ছা, সো আমরা এখন মুছে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্ট বলবে ভাই এটা দেখাবেন, কি দেখাবেন, রেজোন্যান্স দেখাবেন। এটা রেজোন্যান্স আমি এখন দেখাবো না, কারণ এটা রেজোন্যান্স হচ্ছে মেটাতে তুমি গিয়ে বুঝবা। এখন আমি বুঝলে জিনিসটা কিন্তু কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে সিকোয়েন্সটা। তো একটা কাজ করো, যে তুমি 2 লাইনের একটা গ্যাপ লিখো, 2 লাইন গ্যাপ রাখো, 2 লাইন গ্যাপ রাখো, এবং এটা আমরা নেক্সট ক্লাসে বুঝাবো, কারণ এই ক্লাসের লাস্ট থেকে হয়তো নাও হতে পারে, দেখা যাক। তবে এটা 2 লাইন গ্যাপ রাখো আপাতত, ওকে শেষ। কোশ্চেন নাম্বার 3 খেয়াল করে দেখো, কোশ্চেন নাম্বার 3 সেটা হচ্ছে টোলিন ও বেনজিনের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, টোলিন এবং বেনজিনের মধ্যে, দেখো আমি কোশ্চেনের সাথে সাথে কিন্তু বেসিক পড়ে ফেলতেছি, কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ব্যাখ্যা করো, কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়, লিখছি ইলেকট্রোফিলিক অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। সো কি করব এখন, ব্যাখ্যা করব। আচ্ছা স্টার্ট করি, হ্যাঁ আনসার দিয়ে স্টার্ট করি, ওকে। আবার আগের মতো 5টা বলো এঁকে ফেলো সবাই। এটা মাপ নেই, এটা কি নেই, মাপ নেই। কয়টা গেল, 2টা গেল, 3টা গেল, 4টা গেল, 5টা গেল। কয়টা গেল, 1 2 3 4 5, 5টা গেল, ওকে। সো আবার আগের মতো ডান হাত দিয়ে লিখো, দিয়ে দাও। এটা কেন, এটা আমি আসলে ফার্স্টে শর্টকাট কেন শিখেছি, অনেক স্টুডেন্ট আমাকে বকা দিচ্ছ এভাবে শর্টকাট শিখে আমি আপনাদেরকে বেসিকটা পড়ার নাই, আসলে বেসিক শর্টকাট সব কিছু একসাথে পড়াইছি আমি এখানে। সো উপরে কি আছে বলো, CH3 আছে, ঠিক আছে। এখন একটা কাজ করব, সিটাকে একটু ভেঙে লেখা যায় কিনা দেখো তো, সি ভেঙে লিখবো কেমনে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এবং আরেকটা হাইড্রোজেন উপরে থাকবে। সো উপরে জিনিসটাকে আমি একটা কাজ করি, আমি এই জায়গায় এভাবে লিখে দিচ্ছি। সো হাইড্রোজেনটা আমি একটু এই জায়গায়, যেহেতু আমার স্পেস নাই, আমি এই জায়গায় এভাবে লিখে দিব।
এটা অ্যাকচুয়ালি উপরে থাকবে একটা, যেহেতু উপরে স্পেস নাই এভাবে লিখে দিচ্ছি। সো সি, ওকে, এবার সবগুলো থাকবে। যাই হোক আমি পরেরটা পরে দিব। আচ্ছা, এখানে অ্যালকাইল মূলক না, এটা অ্যালকাইল মূলক, যেটাকে চিহ্নিত করা হয় আর দিয়ে। এই অ্যালকাইল মূলকের মধ্যে কিন্তু কোনো লোন পেয়ার নাই, কিন্তু আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে কি ইলেকট্রন দাতা। এটা আমরা জানি না, আজকে নতুন একটা শিখে রাখো। অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। আচ্ছা, ইলেকট্রন দাতা মানে ইলেকট্রন দান করতে পারে। কেন আমি তোমাকে বলি, মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন কি ইলেকট্রোফাইল, হাইড্রোজেন হচ্ছে কি বলো ইলেকট্রোফাইল। সো হাইড্রোজেন যখন চলে যাবে, হাইড্রোজেন তো ইলেকট্রন দিয়ে চলে আসে। সো হাইড্রোজেন দিয়ে চলে আসছে, খেয়াল করে দেখো, হাইড্রোজেন দিয়ে চলে আসছে, এই দেখছো দিয়ে চলে আসছে। সো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। অ্যালকাইল মূলক সবসময় মনে রাখবা ইলেকট্রন দান করতে পারে। ইলেকট্রন কি করতে পারে, দান করতে পারে। সো তার কাছে ইলেকট্রন আছে মানে সে অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করতে পারে। সো এখন বলতে পারছে এখানে কি অ্যালকাইল মূলক ইলেকট্রন আছে, ইলেকট্রন বলতে সে ইলেকট্রন দান করতে পারে, বলতে তার কাছে ইলেকট্রনটা সে শো করবে না, মানে এখানে ইলেকট্রনটা এভাবে আমি শো করব না, সে ইলেকট্রন দান করবে। কিভাবে দান করবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সাথে, খেয়াল করে দেখো, এই কার্বন এবং হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনটা সে দান করে দিবে। কিভাবে দেখো, সে দান করতেছে, এই দান করছে, এবং দান যখন করবে তখন এই জায়গায় 5টা হাত হয়ে যাওয়ার কারণে এটা মাইনাস, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি কি করলাম, CH দিলাম, এখানে দিলাম এটা, আর হাইড্রোজেন যে এটা চলে গেছে না, হাইড্রোজেনটা হবে পজিটিভ এভাবে, হাইড্রোজেনটা হবে পজিটিভ এভাবে, হাইড্রোজেনটা হবে পজিটিভ। আবার বলতেছি, হাইড্রোজেনটা হবে এই পজিটিভ, ওকে। আচ্ছা, সো এখন যখন চলে আসছে তখন সে কি করে এদিকে আবার দিয়ে দিবে, বুঝে গেছে এটা? সো CH3, হাইড্রোজেন আবার চলে আসবে আগের মতো, অর্থাৎ হাইড্রোজেনকে বন্ডটা দিয়ে দিবে, কার্বনের সাথে সে আবার বন্ড গঠন করবে। সো এটা হচ্ছে টলুইনের স্ট্রাকচার কাঠামো। কার কাঠামো? টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার কাঠামো। টলুইনের কি এটা? আমি এটাতে আর ফোর্স দিই নাই কেন, কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কেমনে করতে হয়েছে, ঠিক আছে? টলুইন এটা কি বলো, স্ট্রাকচার, মানে রেজোনেন্স স্ট্রাকচার কাঠামো, ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে ব্যাখ্যাটা লেখা স্টার্ট করি। ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আসলে, ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ম্যাটা, আজকে ম্যাটা আলোচনা করবো না, আজকে শুধু অর্থ বেড়া থাকবে। সো খেয়াল করে দেখো ব্যাখ্যাটা কি। ব্যাখ্যাটা আমরা পয়েন্টে লিখতে পারি, যেমন 1 নম্বর পয়েন্ট আমি লিখলাম যে এখানে টলুইন এবং বেনজিনের মধ্যে টলুইন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় যদি বলে রাখে, একটা কথা ভালোভাবে 2বার করে শুনবা, যদি পরীক্ষা যদি বলা হয় যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, তাহলে মনে রাখবা রেজোন্যান্স থেকে প্রশ্ন আসছে। এই কথাটা যদি দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়, মনে করবা রেজোন্যান্স থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে আমরা উপরোক্ত 2টি যৌগদ্বয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে টলুইনের মধ্যে কি আছে, মিথাইল মূলক আছে, ঠিক আছে? টলুইনে প্রতিস্থাপক রূপে, টলুইনে প্রতিস্থাপক রূপে খুব সুন্দর একটা ব্যাখ্যা হবে। টলুইনে প্রতিস্থাপক রূপে, টলুইনের প্রতিস্থাপক রূপে বেনজিন বলয়ের সাথে বেনজিন বলয়ের সাথে মিথাইল মূলক, মিথাইল মূলক মানে হচ্ছে অ্যালকাইল মূলক যুক্ত আছে। মিথাইল মূলক যেটাকে বলা হয় অ্যালকাইল মূলক যুক্ত আছে, বুঝা গেছে? ওকে, মিথাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক যুক্ত আছে। আমরা জানি অ্যালকাইল মূলক, আমরা জানি অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে কি ইলেকট্রন দাতা। এখন টলুইনে, টলুইন মানে হচ্ছে এটা, টলুইনে মিথাইল মূলক,
মিথাইল মূলকে কার্বনের সাথে সমযোজী বন্ধনে একটি শেয়ারকৃত ইলেকট্রন জোট বেনজিন বলে লাল কালারে লিখতেছি, বেনজিন বলে কি করে ঠেলে দেয়, এখন বাকিটা আবার আগের মতো লিখো, 2 নম্বর পয়েন্টে লিখো। তখন অনুরণনের মাধ্যমে পারবে এটা, তখন অনুরণন বা রেজোনেন্সের মাধ্যমে, তো সেম কথা আমি আবার লিখবো, লেখার দরকার নেই, বারবার কেন লিখবেন, তখন রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। এটা দিয়ে তুমি লিখতে পারো যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় কয় নাম্বার, অ্যাকচুয়ালি 2 এবং 4 নাম্বার স্থানে, 2, 4 এবং 6 নাম্বার স্থানে ইলেকট্রন ঘনত্ব কি পায়, বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। ফলে আচ্ছা, আমি এমিনে হচ্ছে আমি বিক্রিয়াটা লিখতে ভুলে গেছি, এটা আমি একটু পরে লিখে দিচ্ছি। এমিনে একটা বিক্রিয়া লিখতে হবে, যে বিক্রিয়াটা আমরা লিখতে পেরেছি, ফেনলে যেভাবে বিক্রিয়া লিখেছিলাম না, ঠিক এমিনে একটা বিক্রিয়া লিখতে হবে, এটা আমি লিখে দিব। ফলে খেলতে দেবো, তখন রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশের জন্য প্রস্তুত করে দেয়, অর্থ প্যারা অবস্থানে প্রবেশের জন্য যার কারণে ইলেকট্রোফাইলটি অথবা নতুন গ্রুপটি খুব সহজে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে, যার কারণে নতুন গ্রুপটি খুব সহজে বেনজিন বলয়ের সাথে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে। এখন আমরা আসি 3 নম্বর পয়েন্টে, এটা লিখে ফেলো, যার কারণে নতুন ইলেকট্রোফাইল মূলকটি, আচ্ছা আমি লিখে দিচ্ছি একেবারে, স্যার এতগুলো লিখছেন বাকিটা লিখে দেন, যার কারণে নতুন ইলেকট্রোফাইল মূলকটি খুব সহজে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত করে। কারণ আচ্ছা, এখানে আরেকটা ব্যাখ্যা লিখতে পারো, আমি একটু লিখে দিচ্ছি। কারণ এখানে এই ইলেকট্রোফাইল মূলকটি, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার, তাই না? ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার। সো এই ইলেকট্রোফাইল মূলকটি বেনজিন বলয়ের যেখানে ইলেকট্রন থাকবে, বেনজিন বলয়ের 2, 4 এবং 6, বেনজিন বলয়ের 2, 4 এবং 6 নং অবস্থানে প্রতিস্থাপন ঘটাতে সক্ষম হয়।
শেষ। খুব সুন্দর ব্যাখ্যা না? চাইলে আসলে এগুলো নিজের মনের মাধুরী মিশে আরো অনেক ব্যাখ্যা লেখা যায়, ঠিক আছে, ডিপেন্ড করে তোমাদের উপরে। লেখা শেষ, 1টা লিখে মুছে দিচ্ছি। এখন আসি 4 নাম্বার ব্যাখ্যাতে। 4 নাম্বার ব্যাখ্যাতে কি লিখবো দেখো, 4 নাম্বার। এখন অন্যদিকে বেনজিন বলাই বলছে না, বেনজিন বলাই বলছে না, অন্যদিকে বেনজিনে অন্যদিকে বেনজিনে কোনো অন্যদিকে বেনজিনে কোনো সক্রিয়মূলক না থাকায় তার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় না। কারণ হবে না তো, আগে মূলক থাকতে হবে। বেনজিন মূলকে কি কোনো উপরে কোনো মূলক আছে? নাই। সো তার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় না। যার কারণে আমরা বলতে পারি টোলিন এবং বেনজিনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয় কোনটি? টোলিন। বেনজিন সক্রিয় হচ্ছে না, কারণ বেনজিনের উপরে কোনো মূলক নেই। শেষ। আচ্ছা, এরপরে রিঅ্যাকশনটা লিখবা, এরপর রেজোনেন্সটা লিখবা। রেজোনেন্সটা লেখার পরে রিঅ্যাকশনটা লিখবা। রিঅ্যাকশনটা হচ্ছে অনেকগুলো রিঅ্যাকশন আছে, নিজের ইচ্ছা মতো দাও। যেমন টোলিন, এটা যেমন টোলিন। আচ্ছা, এখানে স্টুডেন্টের একটা প্রশ্ন থাকে, যেমন আমি যদি এখানে নাইট্রিক অ্যাসিড দিই, স্টুডেন্ট আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া নাইট্রিক অ্যাসিড দিচ্ছেন, সেটা তো নাইট্রোমূলক, তো নাইট্রোমূলক তো মেটা নির্দেশক। দেখো মেটা নির্দেশক নাকি অর্থপ্যারা, সেটা ডিপেন্ড করে বেনজিন বলয়ের প্রতিস্থাপকের উপর। বেনজিন বলয়ে কোন প্রতিস্থাপকটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। বেনজিন বলয়ে কি আছে? মিথাইল মূলক না? তো মিথাইল মূলক হচ্ছে কি সিঙ্গেল বন্ড না? মিথাইল মূলক ডাবল বন্ড আছে? ডাবল বন্ড নাই। সো মিথাইল মূলক আজীবন অর্থপ্যারা নির্দেশক, এবং এটার সাথে তুমি যে কোনো প্রতিস্থাপক যুক্ত করো বা যে কোনো বিকারক যোগ করো, ডাজেন্ট ম্যাটার। বেনজিন বলয়ের উপরে যদি মূলকটা যদি অর্থপ্যারা থাকে সো অর্থপ্যারা, বেনজিন বলয়ের উপরে যদি ম্যাটা থাকে তাহলে ম্যাটা। সো সেক্ষেত্রে যেহেতু এটা অর্থ আছে, সো অর্থই হবে। সো খেয়াল করে দেখো, আমি উপরে যখন কি বসাবো, মিথাইল মূলকটা বসাবো, নাইট্রো মূলকটা কোন জায়গায় বসবে? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ধরা গিয়ে গেছি। বসবে কোন জায়গায়? এই জায়গায়, কারণ নাইট্রো মূলক হচ্ছে পজিটিভ। সো পজিটিভ 2 এবং 4 বসবে। শেষ। 2 এবং 4 বসবে। আমার মনে হয় আমার বোঝানো শেষ। এটা অর্থোনাইট্রোটোলিন, এটা প্যারানাইট্রোটোলিন। শেষ, বোঝা গেছে? আচ্ছা, এমিনেট বিক্রিয়া যেটা আমরা মিস করছি সেটা লিখে দিচ্ছি। এমিনেটটা ছিল এরকম, এমিনেট বিক্রিয়াটা মিস করছিলাম। এমিনেট অর্থপ্যারার বিক্রিয়াটা, অর্থপ্যারা বিক্রিয়াটা কার সাথে দিবা? আমাকে বলো, বলো কার সাথে দিবা? যে কোনো কার সাথে দিবা। ব্রোমিনের সাথে দিতে পারো, ব্রোমিনের সাথে দাও। অথবা তুমি এখন নাইট্রো তো হবে না, নাইট্রো হলে সমস্যা আছে, তুমি ক্লোরিনের সাথে দাও। দিছো? একটা আসবে ক্লোরিন, ঠিক আছে? সো অর্থ এবং প্যারা। বাট এনির মূলকে যদি নাইট্রিক অ্যাসিড দিই তাহলে সেটা মেটা অবস্থানে ঘটবে। শেষ। ওকে, আচ্ছা। সো আমাদের অর্থ প্যারাতে লাস্ট একটা পড়া বাকি আছে, আমরা সেটা এখন দেখে নিব। লাস্ট পড়াটা কি বলো? হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেনটা আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। লিখে মুছে দিব এখন। দেখো, এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4-এ। কত নাম্বারে? কোশ্চেন নাম্বার 4-এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে হ্যালোজেন বলতে হচ্ছে, ধরো এই যেমন ধরো ক্লোরিন একটা হ্যালোজেন না? আচ্ছা, ক্লোরিন হচ্ছে কি একটা অর্থপ্যারা। ক্লোরিন
অর্থপ্যারা, যতগুলো হ্যালোজেন আছে সবগুলো অর্থপ্যারা, সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও কেন কেন এর অথবা কেন একে সক্রিয় হ্রাসকারী মূলক বলা, কেন একে সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয় ব্যাখ্যা করো। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও কেন একে সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয় ব্যাখ্যা করো। সো আমি আনসার লিখতেছি, সবাই আনসারটা একটু একবার দেখবা। সেটা হচ্ছে ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও একে সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয় কেন। ফার্স্ট অফ অল আমি 5টা বলয় আঁকবো, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি ডান হাত দিয়ে লিখি। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো উপরে আছে কি বলো, ক্লোরিন। ক্লোরিনের লোন পেয়ার কয়টা বলো আমাকে বলো। ক্লোরিন লোন পেয়ার হচ্ছে 1টা 2টা 3টা। ওকে, আচ্ছা ক্লোরিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কেন আমি তোমাকে বলি। যার কাছে লোন পেয়ার আছে সে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, যার কাছে লোন পেয়ার আছে সে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। একটু আগে বলতে কি গত 2 ক্লাসে এটাই ব্যাখ্যা করতেছিলাম। এখানে কি বসবে বলো, ক্লোরিন 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 উপরে ক্লোরিন। ওকে, আচ্ছা বোঝা গেছে। আচ্ছা এখন ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কেন, আবার সেম আগের মতো ব্যাখ্যাটা লিখবা। ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হচ্ছে ক্লোরিনের মধ্যে ক্লোরিন মূলকের মধ্যে কি আছে, লোন পেয়ার রয়েছে। কয় জোড়া লোন পেয়ার রয়েছে, 3 জোড়া লোন পেয়ার রয়েছে, যার মধ্যে 1 জোড়া সে বেনজিন বলে ঠেলে দেয়। বেনজিন বলে ঠেলে দিলে কি হয়, রেজোন্যান্সের মাধ্যমে বেনজিন বলে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ 2 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পায়, বৃদ্ধি পায়। যার কারণে নবাগত প্রতিস্থাপকটি অর্থপ্যারা অবস্থানে প্রবেশ করার জন্য কি হয়, প্রস্তুতি নেয়। কিন্তু এটাকে হ্রাসকারী সক্রিয় হ্রাসকারী মূলক কেন বলা হয়। সক্রিয় হ্রাসকারী মূলক বলার কারণটা হচ্ছে সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয়, সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয়। সক্রিয় হ্রাসকারী মূলক বলা হয় কারণটা হচ্ছে যে এখানে বেনজিন বলে যখন আমরা অঙ্কন করি, বেনজিন বলয়ের কার্বনের সাথে কানেক্টেড না, বেনজিন বলে কার্বনের সাথে কানেক্টেড, কার্বন বলতে ক্লোরিনের সাথে কার্বনে কানেক্টেড না। তো আমাকে বলো ক্লোরিন আর কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, তড়িৎ কথা কার বেশি, অবশ্যই ক্লোরিন বেশি। সো ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ আর কার্বন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.5, ক্লোরিনের কত 3.0। সো ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, এখন কি করে, কার্বন এবং ক্লোরিনের শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ সে আবার বলয় থেকে সে ইলেকট্রন টেনে নেয়। মানে ক্লোরিনের খেয়াল করে দেখো, ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো ক্লোরিন এবং কার্বনের সাথে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে নিচ্ছে, যার কারণে ক্লোরিন বলয় থেকে যখন ইলেকট্রন টেনে নিবে, মনে রাখবা যারা বলয় থেকে ইলেকট্রন টানবে তারা হচ্ছে কি নিষ্ক্রিয়, আর যারা বলয়কে ইলেকট্রন দিবে তারা সক্রিয়। এক হচ্ছে সে বলয়কে ইলেকট্রন দিচ্ছে, সেজন্য হচ্ছে সে কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আবার সে বলয় থেকে ইলেকট্রন নিচ্ছে, তাহলে সেজন্য সক্রিয় হ্রাসকারী মূলক। অর্থাৎ সে এক হচ্ছে সক্রিয় কিন্তু আবার সে হ্রাসকারী মূলক। কেন, কারণ সে একবার দিচ্ছে একবার নিচ্ছে, কারণ ইলেকট্রোনেগেটিভিটির কারণে ব্যাখ্যাটা
আপনারা নেক্সট দায়িত্বে লিখে দিবেন যে ইলেকট্রোনেগেটিভিটি মূলক ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, অবশ্যই ক্লোরিনের বেশি। সো কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে কার্বন এবং ক্লোরিনের সাথে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, যার কারণে সে বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে বলয়কে কি করে নিষ্ক্রিয় করে তোলে। সেজন্য তাকে বলা হচ্ছে কি সক্রিয় হ্রাসকারী মূলক। সক্রিয় হ্রাসকারী মূলক বলা আরেকটা রিজন হচ্ছে সে কিন্তু অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কেন? কারণ সে তার যে লোন পেয়ারগুলো আছে সেই লোন পেয়ারগুলো যখন সে বেনজিন বলে ঠেলে দেয় তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলে অর্থ প্যারাবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ প্যারাবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। কিন্তু সেই সক্রিয় হ্রাসকারী মূলকটা হচ্ছে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনে বেশি থাকার কারণে কার্বন এবং ক্লোরিনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে টেনে নেওয়ার কারণে সে বলয়কে নিষ্ক্রিয় করে তোলে, যার কারণে তাকে বলা হচ্ছে সক্রিয় হ্রাসকারী মূলক। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মেটা নির্দেশক গ্রুপ, এবং মেটা নির্দেশক গ্রুপ দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। আবার বলছি, নেক্সট ক্লাস আমরা কি আলোচনা করব? মেটা নির্দেশক গ্রুপ। সো ওয়েট ফর দ্য লেকচার নাম্বার 33। এবং মেটা নির্দেশক গ্রুপ দিয়ে 34 মেটা নির্দেশক গ্রুপ দিয়ে আমাদের রেজোনেন্সের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আবারও বলছি, রেজোনেন্সের ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে লেকচার নাম্বার 35 আমরা আলোচনা করব অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়া, সেখানে অ্যালকোহল আসবে, অ্যালকোহলের মেকানিজমগুলো আসবে, SN1, SN2, E1 এবং E2। সামনে অনেক এক্সাইটিং পড়া আসতেছে। সো তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো আশা করি অনেক কিছু শেখা হচ্ছে। আর পারলে ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। শেয়ার করার আগে চেষ্টা করবো যে সাবস্ক্রাইব করা যায় কিনা, যদি সাবস্ক্রাইব করা গেলে করবা, লাইক কমেন্ট করা গেলে করবা, আর করা না গেলে করবা না। ওকে, সো এখনই আসি, তাহলে লেকচার নাম্বার 34 আবার দেখা হচ্ছে।